যেভাবে অকথ্য অত্যাচার করেছে, যদি মেরেও ফেলেন ওই বডি যে কেটে কেটে টুকরো টুকরো করে যে পাঠিয়েছে ইন্ডিয়ার কাছে 6 জনের বডি, যেখানে কানের মধ্যে গরম রড ঢুকিয়েছে, চোখ খুবলে নিয়েছে, দাঁত খুবলে নিয়েছে, যৌনাঙ্গ কেটে নিয়েছে, আর পুরো শরীরে সিগারেটের ছ্যাঁকা, মানে নৃশংসতার চূড়ান্ত। তো এই যে পাকিস্তানিদের হাতে যখন সৌরভ কালিয়া ধরা পড়লো এবং তাকে এর মধ্যে পাকিস্তান যেটা করলো, ভারতের অ্যামিনেশন ডাম ওরা কি করলো, উড়িয়ে দিল। কার্গিল যুদ্ধের দামামা বেজে গেছে। আগের এপিসোডে আমরা দেখলাম সৌরভ কালিয়া তার সাথে 5 জনকে নিয়ে কার্গিল পয়েন্টে ওঠার চেষ্টা করছে এবং তার সাথে নৃশংসতা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটকে রেখে চূড়ান্ত নির্যাতন দিয়ে তাকে হত্যা করেছে। এটা একটা ইন্টারন্যাশনাল ল অফ জাস্টিসের ব্যাপার। আমাদের হিসেবে করতে পারে না, বিনা যুদ্ধে বিনা প্ররোচনায় কাউকে মারা যায় না। এটা যে কোনো রাষ্ট্রেরই বিষয় হোক না কেন, তাই কিনা? একদম। জেনেভা কনভেনশন, হ্যাঁ, এটা বলছে যে আপনি যদি কাউকে বন্দি বানান, তাকে বন্দি বানিয়ে তারপর আপনি মোটামুটি তার সঙ্গে যা করার করুন, কিন্তু এইভাবে তাকে মেরে ফেলতে আপনি পারেন না। যেভাবে অকথ্য অত্যাচার করেছে, যদি মেরেও ফেলেন ওই বডি যে কেটে কেটে টুকরো টুকরো করে যে পাঠিয়েছে ইন্ডিয়ার কাছে 6 জনের বডি, আর শুধু তাই নয়, একটা বন্দি বানানোর পর যেখানে কানের মধ্যে গরম রড ঢুকিয়েছে, চোখ খুবলে নিয়েছে, দাঁত খুবলে নিয়েছে, যৌনাঙ্গ কেটে নিয়েছে, আর পুরো শরীরে সিগারেটের ছ্যাঁকা, মানে নৃশংসতার চূড়ান্ত। মানে এর থেকে বেশি নৃশংসতা বোধহয় আমাদের ইন্ডিয়ার ডায়েরিতে তো নেই, পাকিস্তানের ডায়েরিতেও বোধহয় আরো কিছু আছে, আমরা জানি না। তবে যেটা হয়েছে কঠিনতম একটা ব্যাপার। 22 দিন, একটা দিন অত্যাচার করলো ঠিক আছে, কারণ ওদেরকে প্রতি পদক্ষেপে বলছে কি জানিস বল, আর ওরা বলছে আমরা কিছু বলবো না, ব্যাস অত্যাচার শুরু। তো এই যে পাকিস্তানিদের হাতে যখন সৌরভ কালিয়া ধরা পড়লো এবং তাকে 22 দিন ধরে নির্যাতন করা হচ্ছে, তখন এইদিকে কি চলছে? ভারতের কেউ কিছুই জানে না। আচ্ছা, যে সৌরভ কালিয়া কোথায় গেল, মানে বেঁচে আছে না মরে গেছে। এবার শুধু এটুকু জানে যে সৌরভ কালিয়া বজরং পোস্টে গেছে, তার দলকে নিয়ে রেডিও সেট থেকে কানেক্টিভিটি আউট হয়ে গেছে। আচ্ছা, এবং তারপরে যখন জানা গেল যে ওই পাকিস্তানের খবরে রেডিও স্কারদুর খবর এলো, তাতে বলা হলো যে পাকিস্তানি এলাকাতে ভারতীয় এক অফিসার আর 5 জন অনুপ্রবেশ করেছে। টোটালি মিথ্যে, কারণ অলরেডি পাকিস্তান তো ভারতীয় এলাকায় বসে আছে। পাকিস্তান ভারতের এলাকা দখল করে অনুপ্রবেশ করে উল্টো ওরা বলছে, মানে আমাদের যারা সেনাবাহিনী লোকেরা দেখতে গেছে যে আমাদের পোস্টগুলো অক্ষত কিনা, উল্টো আমাদের সেনাবাহিনীর উপরেই এরকম একটা ব্লেম নিয়ে না। এখানে দেখার কোনো ব্যাপার নেই, এখানে মেন ব্যাপার যেটা হচ্ছে ওরা খবরে বলছে। আচ্ছা, সেই খবরটা আমাদের তো সব স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটের মাধ্যম দিয়ে খবরটা আমাদের কাছে আসে যে সৌরভ কালিয়ার 5 জন জীবিত অবস্থায় ওদের ওখানে ধরা পড়েছে। এটা কতদিন পর? এটা তার 2-3 দিনের মধ্যেই, মানে যেদিন ধরা পড়েছে, যেদিন বন্দী হয়েছে, তার পরের দিনই এই খবরটা ওদের ইয়েতে চলে এসেছে। আচ্ছা, তখন তারা বেঁচে আছে। তো তারপর আমাদের সেনাবাহিনীর তরফ থেকে কি রিটালিয়েশন হলো? মেন ব্যাপার যেটা হলো, যখন সৌরভ কালিয়া রেডিও সেটে আউট হয়ে গেল, ওকে পাওয়া যাচ্ছে না, কোনো খবরাখবর নেই, এই পরিস্থিতি ইন্ডিয়া ঠিক করলো যে খুঁজতে হবে। তো রিএনফোর্সমেন্ট যেটাকে বলে, পরবর্তী একটি দল পাঠানো হলো। আচ্ছা, তো দল পাঠিয়ে তারাও খুঁজে দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আলটিমেটলি এ তো আর নয় যে ভোজবাজির মতো কর্পূর তো নয় যে উবে যাবে। হ্যাঁ। তো ন্যাচারালি তল্লাশি চলছে। এর মধ্যে পাকিস্তান যেটা করলো, ভারতের অ্যামিনেশন ডাম ওরা কি করলো, উড়িয়ে দিল। আচ্ছা, ওরা যখন অ্যামিনেশন ডামটাকে লক্ষ্য করে উড়িয়ে দিল, তখন অলরেডি আমাদের ডিফ কমান্ডার ছিলেন আর ব্রিগেড কমান্ডার ডিফ কমান্ডারকে বললো পরিস্থিতি খারাপ এবং এখানে মোটামুটি অ্যামিনেশন যতটা পারা যায় দূরে আমরা ডিপ্লয় করে দিই, এদিক ওদিক ইউনিটে দিয়ে দিই। তো উনি বললেন না আরো অ্যামিনেশন লাগবে, ওখানেই থাক। তো পাকিস্তান তো আমাদের প্রত্যেকটা গতিবিধি দেখতে পাচ্ছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের গতিবিধি, ওদের যে দেখা বা ওরা যে লক্ষ্য করছে, এগুলো আমরা কিছুই জানি না, কিছু জানতে পারছি না, কারণ আমরা তো জানি না ওখানে পাকিস্তানি এইরকম বিশাল আকারে রয়েছে। তো এই পরিস্থিতিতে তখন কি হলো, ওই অ্যামিনেশন ড্যাম ওরা প্রথমে উড়িয়ে দিল। যখন ওই অ্যামিনেশন ড্যাম প্রায় কয়েকশো কোটি টাকা আমাদের ক্ষতি হলো। আচ্ছা, তখন ক্যাবিনেট স্তরে এই ব্যাপারটা ব্রিগেড হয়ে, ডিভ হয়ে, কোর হয়ে কমান্ডে গেল। কমান্ড থেকে আগে ক্যাবিনেট স্তরে রক্ষামন্ত্রীর কাছে গেল, গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার কাছে গেল যে এরকম ব্যাপার হয়েছে। তখন
প্রধানমন্ত্রী অপারেশন বিজয় যেটা লঞ্চ করলো, করে বললো যে এইরকম একটা যখন ব্যাপার হয়েছে তার মানে কিছু একটা হয়েছে, অনুপ্রবেশ হয়েছে, চলো এবার দেখা যাক। তো এই দেখতে গিয়ে এইবার যেটা মেন ব্যাপার, খুব ছোট ছোট কয়েকটা ব্যাপার। অপারেশন বিজয়টা কতদিনের মধ্যে এটা ডিক্লেয়ার করেছে সৌরভ কালিয়া যাওয়ার পর? এটা সৌরভ কালিয়া, যখন সৌরভ কালিয়াকে পাওয়া গেল না 10th মেতে, যখন অ্যামিনেশন ডাম্প 9th মেতে উড়িয়ে দিল, 10th মেতে ডিক্লেয়ার করে দিল, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে ডিক্লেয়ার করে দিল। মানে যুদ্ধ ঘোষণা হলো। যুদ্ধ, অপারেশন বিজয় যুদ্ধ ঘোষণা, যে আমরা অপারেশন করব এবং অপারেশন থেকে বিজয় করব। যুদ্ধ ঘোষণা ঠিক নয়, আমরা অপারেশন করছি এবং অপারেশন যাই হোক না কেন আমরা বিজয় হাসিল করব। এবং তার আগে পাকিস্তান আবার ওদের তরফ থেকে যেটা করেছে, অপারেশন বদর করেছে। আচ্ছা, আমাদের অপারেশন বিজয় আর ওদের অপারেশন বদর, কারণ প্রত্যেকটা সেনাবাহিনীর এটা একটা স্ট্র্যাটেজি যে কোনো কিছু হওয়ার আগে একটা করে নাম, যেমন কিছুদিন আগে যে অ্যাটাক হলো অপারেশন সিন্দুর, তো এইরকম একটা করে নাম দেওয়া থাকে। তো ইন্ডিয়ার তরফে নাম দিল, ওরা অপারেশন বদর। এবার উদ্দেশ্য কি? অপারেশন বদরের পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে NH-1 সিয়াচেন আর লে লাদাখকে নেওয়া। আর আমাদের অপারেশন বিজয়ের উদ্দেশ্য কি? অনুপ্রবেশ যারা করেছে তাদেরকে ইন্ডিয়া থেকে বাইরে বার করানো, LOCর বাইরে করে দেওয়া, আর এই লে লাদাখ বাইরে করে দেওয়া, কন্ট্রোল নেওয়া, আর সিয়াচেন আর লাদাখকে অক্ষত রাখা। এই হচ্ছে দুজনের ব্যাপার। সৌরভ কালিয়া কি ফিরে আসলো তারপরে? না, সৌরভ কালিয়ার কোনো তো ট্রেস পাওয়া যায়নি। আচ্ছা, সৌরভ কালিয়ার কোনো ট্রেস পাওয়া যায়নি, অথচ অপারেশন বিজয় হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা লঞ্চ করলেই তো হলো না, সেনাবাহিনী দরকার, যুদ্ধের সমস্ত কিছু দরকার। আমাদের তো কোনো প্রিপারেশনই নেই। মানে সেই অপারেশন বিজয় ঘোষণার পর কতদিন লেগেছিল এই যুদ্ধটা শুরু হতে? অপারেশন বিজয় ঘোষণা মোটামুটি 10 দিনের মধ্যে শুরু হয়ে গেছিল যুদ্ধ। মানে অপারেশন বিজয় ঘোষণা হওয়ার পর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার হচ্ছে প্ল্যানিং। কি প্ল্যান করবে? সবার আগে সৈন্য সামন্ত। এবার সৈন্য আনলেই তো হলো না, সেই সৈন্য সেই ওয়েদারের মধ্যে, ওই রকম মাইনাস টেম্পারেচার মধ্যে কি করে যুদ্ধ করবে? তারপরে কোন ধরনের ইউনিটকে নিয়ে আসবে? এ তো নয় যে কোনো একটা ইউনিটকে নিয়ে এলো, সেই ইউনিট যুদ্ধ করতে পারছে না। এমন ব্যাটালিয়নকে নিয়ে আসবে যাদের রক্ত মানে টকবক করে ফুটছে আর কি। এরপরে একটা সৈন্য ওখানে থাকতে গেলে, যুদ্ধ করতে গেলে, তার খাওয়া দাওয়া, তার পোশাক, তার গোলাগুলি, গোলা বারুদ, সমস্ত কিছু। কেন পাকিস্তান টোটালি প্ল্যান করে 3 বছর ধরে ওরা প্ল্যান করেছে, করে 3 মাস 4 মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে। ঠিক করে ওরা কি করেছে, সমস্ত পাহাড়ে প্রথমত উচ্চতায় রয়েছে, আর সমস্ত পাহাড়ে মাইন্স বিছিয়ে রেখে দিয়েছে। ওরা এমন ভাবে মাইন্স বিছিয়ে যে ইন্ডিয়া যদিও, কারণ লড়াইটা হচ্ছে 16,000-18,000 ফিট, কল্পনা করা যায় না। আর পুরো কোনো জায়গায় কোনো গাছপালা নেই, টোটালি খাড়ি চড়াই। এবার ইন্ডিয়া যে অপারেশন বিজয়ের পরে যে লড়াই করার জন্য যে ওরা এগিয়ে যাবে, ওদের এগোনোর একটাই রাস্তা হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলা না হলে সকালবেলার দিকে সব দেখা যাচ্ছে, ওরা ইন্ডিয়াকে একদম করে দেবে। সুতরাং ওই লুকিয়ে থাকা আর রাত্রিবেলার দিকে চলা। ইনফ্যাক্ট শ্রীনগর থেকে যে গাড়ি, কারণ একটা প্ল্যান করার পরে সবার আগে যেটা আমি বললাম সেটা হচ্ছে সৈন্য। তো ওখান থেকে ব্রিগেড থেকে কমান্ডের হয়ে গেল, মানে পদাতিক বাহিনী, যে কোন কোন ইউনিট কোথা থেকে আসবে, শ্রীনগর এদিক ওদিক যেখান থেকে পারলো সব ইউনিট থেকে বড় বড় ইউনিট একদম গাড়ি ভরে ভরে চলে এলো কার্গিলে। তাহলে প্রথমত আমাদের ম্যান পাওয়ার বেড়ে গেল। এবার ম্যান পাওয়ার বাড়ার পর যেটা মেন ব্যাপার, পোশাক আশাক, খাবার দাবার। ইন্ডিয়ান আর্মি এমন একটা মেন্টালিটি নিয়ে ওই সময় ছিল যে তাদের যখন বলা হচ্ছে তোমাদের কাছে তো অত খাবারের রসদ নেই, তোমরা কি যুদ্ধ করবে, বলেছে আমাদের খাবার চাই না। মানে আর্মির লোকেরা বলছে আমাদের খাবার চাই না। তাদের কাছে অপশন দেওয়া হলো যে তুমি যে লড়াই করতে উঠছো, তোমার কাছে মোটামুটি টিনের খাবার, সব টিনজাত খাবার, তোমার কাছে এই 2 কেজির খাবারের একটা প্যাকেট দেওয়া হচ্ছে, এই প্যাকেটটা নেই। কারণ একটা পাহাড়ে উঠতে গেলে একটা নির্দিষ্ট একটা কেজি, নির্দিষ্ট সংখ্যক ভারসাম্য, সেটা ও নিয়ে উঠতে পারবে। এর বেশি হলে, কারণ এমনিতেই নিঃশ্বাসের কষ্ট, তারপরে অসুস্থতা, ওই রকম বরফ, সে বরফ কেটে কেটে ওঠা, দড়ি বেয়ে কোথাও ঢুকে যাচ্ছে ভেতরে, এই হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তাদের অপশন দেওয়া হলো যে হয় তুমি খাবার নাও, অথবা হয় তুমি খাবার চুজ করো, কারণ তোমায় তো খেতে হবে, অথবা তুমি গোলা বারুদ চুজ করো। ভারতীয় সেনাবাহিনী পরিষ্কার বলে দিয়েছে আমাদের খাবারের দরকার নেই, গোলা বারুদ দাও। আচ্ছা, এরকম সাংঘাতিক ব্যাপার। মানে ওটাই দেশভক্তি, মানে ভারত মাতার জন্য যা খুশি করতে রাজি। ওরা সেই খাবারের পরিবর্তে ওরা বলছে আমাদের খাবারের প্যাকেট দিও না, ওই 2 কেজি আমাকে দাও,
গোলা বারুদ দাও, অর্থাৎ গুলি দাও আমাকে। অসাধারণ। আর এর সঙ্গে ওরা নিয়ে গেছিল হ্যান্ড গ্রেনেড, ছোট ছোট হ্যান্ড গ্রেনেড, সেগুলো তো বিশাল ভারী। এবার একটা পিট্টু পচেস যেটাকে বলে, পিঠে সামনে, তার মধ্যে হ্যান্ড গ্রেনেড, রেডিও সেট তো মাস্ট, রেডিও সেট থাকবে। খাবার দাবারের কোনো গল্প নেই, কেউ কেউ তো সিগারেট খেয়ে কাটিয়েছে কোনো রকমে, কেউ কেউ তো মানে জলও পর্যন্ত পাচ্ছে না, অনেক অসুস্থ হয়েছে। আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে যে সপ্তাহ পর সপ্তাহ জল আর বিস্কুট খেয়ে। তো এইভাবে ওরা কিভাবে মানে যতটা হালকা খাবার, হ্যাঁ, একটু কাজু কিশমিশ খেয়ে নিল। আর এমন অবস্থা ওদের কাছে তখন একটাই ব্যাপার, আমাদের পাকিস্তানকে হারাতে হবে। আর সব থেকে ইন্ডিয়ার প্রত্যেকেই জানে, ভারতীয় সেনাবাহিনী প্রত্যেকেই জানে যে 95% বা 99% প্রতিকূলতা আমাদের, আর 1% প্রতিকূলতা পাকিস্তানের। মানে পাকিস্তান আর্মি পিকে বসে আছে, মানে পাহাড়ের চূড়ায় কমপ্লিট অ্যাডভান্টেজ হচ্ছে পাকিস্তান আর্মি। আমাদের কাছে কোনো অ্যাডভান্টেজ নেই, আমরা মরার জন্য যাচ্ছি, মরতে যাচ্ছি, কিন্তু আমাদের কাছে কোনো রাস্তা নেই। ডু অর ডাই। এই পাকিস্তানিদের ওখান থেকে তাড়াতেই হবে। আর পাকিস্তানি তো ধরেই নিয়েছে যে 18,000 ফিটে আমরা বসে আছি, নিচে সব ইন্ডিয়ার ভারতীয় সৈন্যবাহিনী দেখা যাচ্ছে, ওরা আসবে আর আমরা কিরা মকরার মতো মেরে ফেলে দেবো, শেষ। কত আসবে আসুন। হ্যাঁ, আমাদের যা সৈন্য রয়েছে। এবং এই 3 মাস ধরে মুশারফ কি করেছে, টোটালি ওই যে 130 কিলোমিটার এরিয়া, সেই সময় পাকিস্তানের হচ্ছে গিয়ে মোশাররফ হচ্ছে ক্ষমতায় প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট, আর ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, ভারতীয় জনতা পার্টির এনডিএ এর সরকার চলছে। একদম। তো ওই সময় পারভেজ মুশাররফ উনি ছিলেন সেনাপ্রধান, আর নওয়াজ শরীফ ছিলেন প্রাইম মিনিস্টার। এইবার সব থেকে আশ্চর্যের ব্যাপার যে মোশাররফ একাই সমস্ত প্ল্যানটা করেছে। তার কিছু গ্যাং অফ 5 জনকে নিয়ে এরকম প্ল্যান করে পুরো ডিপ্লয়মেন্ট করেছে, এবং তার এই ডিপ্লয়মেন্টের খবর প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ জানে না। যখন মোশাররফ এই কারগিলটা প্ল্যান করে, আমার মনে হয় ও প্ল্যান করেই ছিল পাকিস্তানে কু করবে বলে, এবং তারপরে সে কু করে নওয়াজ শরীফকে ফেলে দেয় এবং নিজেই পাকিস্তানের সর্বেসর্বা। তো এইবার ওই পাকিস্তানে ও কি করেছে, নওয়াজ শরীফকে কিছুই জানায়নি মোশাররফ। ইনফ্যাক্ট যখন একটা সেনাবাহিনী, একটা যুদ্ধের ব্যাপার, সেখানে এয়ারফোর্স থাকবে, অর্থাৎ বিমান বাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, স্থলবাহিনী থাকবে, সেখানে মোশাররফের এই ধরনের মানে পদক্ষেপের জন্য মানে ওদের বিমান বাহিনী এবং নৌবাহিনী দুজনেই ওর এগেনস্টে চলে গেছিল। তারা কোনো রকম হেল্প ওদের সেরকম ভাবে করেনি। মোশাররফকে বলেছে আমরা সেরকম ভাবে হেল্প করবো না। ইনফ্যাক্ট নওয়াজ শরীফ অবাক হয়ে গেছে, বলে কিছুদিন আগে বাজপেয়ী এলো, লাহোর বাস পরিষেবা হলো, সেখানে আমরা এত সুন্দর কথাবার্তা হলাম, বাইল্যাটারাল লাহোর চুক্তি হলো, যেখানে আমরা বললাম বহুত দিন দুশ্মনী হো গিয়া, আমি হাম দুশ্মনী কো দোস্তি কে তারা মানেঙ্গে, আর এদিকে এর মধ্যেই যুদ্ধ শুরু। এবং এটা নিয়ে অনেক মিডিয়াতে এবং আমাদের এখানে বিরোধী পার্টি এবং অনেকে এটা নিয়ে কটাক্ষ করেছে, একদম, যে তুমি গেলে ওখানে দোস্তি করতে আর ফিরে আসলে যুদ্ধের বোমা গুলি নিয়ে। একদম। তো বাজপেয়ী এটা তো বুঝতেই পারেনি যে এইরকম একটা ব্যাপারে মোশাররফ ওইখানে বাজপেয়ীকে স্যালুট পর্যন্ত দেয়নি, কারণ ও তো অলরেডি প্ল্যান করে অলরেডি তখন ঢুকছে, মানে ঢুকে একদম প্রভাব বিস্তার করেছে। এবং এক একটা জায়গায় থেকে কি বলে বিভিন্ন জায়গায় এমন বেস তৈরি করেছে, সেখানে বেস তৈরি করে একদম সমস্ত গোলাগুলি তোপ নিয়ে একদম হাজির পাকিস্তান। ইন্ডিয়া জানতেও পারিনি। এই অ্যামিনেশন ডাম্পের পরে তারপর অপারেশন বদর হলো, আর 10th মেতে এটা হওয়ার পরে 25শে মে, এই 15 দিনের মধ্যে 1999 এই 15 দিনের মধ্যে মোটামুটি সৈন্যবাহিনী এলো। সৈন্যবাহিনী এসে তাদের গোলা বারুদ নিয়ে তারা লড়াই করা শুরু করলো। সবার আগে এবার প্রায়োরিটি দিতে হবে কাকে। এই তো নয় যে আমার লড়াই করা দিচ্ছিল, আমি ছুটে গেলাম, গিয়ে লড়াই শুরু করে দিলাম, তা তো নয়। আমাদের দেখতে হবে যে কোথা থেকে লড়াইটা শুরু করতে হবে। এইবার কোথা থেকে লড়াই শুরু করতে হবে এটা ভাবতে গেলে তাহলে তো আর নিচ থেকে তো 18,000 ফিট উঁচুতে দেখা যাবে না। তখন এয়ারফোর্সের শরণাপন্ন হতো। এয়ারফোর্স তখন বললো একদম তৈরি, ইন্ডিয়ান এয়ারফোর্স তৈরি, এবং ইন্ডিয়ান নেভিও তৈরি। ইন্ডিয়ান এয়ারফোর্স কি করলো, অপারেশন সফেদ সাগর, আর নেভি কি করলো, অপারেশন তলোয়ার। এই দুটো লঞ্চ করলো। নেভি বললো আমি আরবিয়ান সাগর থেকে শুরু করে সমুদ্র পথ যা আছে সব দেখছি, আর এয়ারফোর্স বললো ঠিক আছে আমরা ফাইটার যে জাহাজ MiG-21, MiG-23, MiG-27 এগুলো নিয়ে আমরা ওপর থেকে আগে অবজার্ভ করছি। আর স্থল সেনা তো সেই বিখ্যাত এক বোফোর্স। তো বোফোর্স তখন আসেনি, তখন ওরা শুরু করেছে চলা, যে আগে দেখি। তো এইভাবে যখন অবজার্ভ হলো, এয়ারফোর্সের সঙ্গে আর্মির একটা কথোপকথন হলো, তাতে জানা গেল যে NH-1
অর্থাৎ ন্যাশনাল হাইওয়ের সবচেয়ে পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে তোলোলিং। তো সবার আগে আমাদের তোলোলিংকে ক্যাপচার করতে হবে। তোলোলিং এর পর আসছে টাইগার হিল, টাইগার হিলের পরে বাতালিকের ওইখানে রয়েছে আপনার পরপর লাইন দিয়ে চোরবাটলা হয়ে খালুয়ার হয়ে সোজা তুর্তুক। এই পুরো জায়গাগুলো, এই 5-6টা জায়গা হচ্ছে মেন ঘাঁটি। এই টাইগার হিল দখল করা পর্যন্ত আমাদের কাছে প্রচন্ড চ্যালেঞ্জ, সব থেকে বেশি আমাদের শহীদ হয়েছে এই টাইগার হিল দখল করতে। টাইগার হিল আর তোলোলিং যে ব্যাপারটা হয়েছিল, প্রথমত ওই জায়গায় ইন্ডিয়ান আর্মি মানে ওদের কাছে স্নো বুট নেই, হ্যাঁ এমনি বুটে, আর সাংঘাতিক অবস্থা, এমনি বুলেট প্রুফ জ্যাকেটও ছিল না, কিচ্ছু ছিল না, খালি ওদের মানে প্রাণ হাতে নিয়ে গেছে সবাই যুদ্ধ। ওদের মানসিকতা এটাই ছিল যে পাকিস্তানকে ওখান থেকে তাড়াবো, আমরা তোলোলিং ক্যাপচার করব এবং পাকিস্তানকে ওভারঅল যত জায়গা আছে সেখান থেকে আমরা তাড়াবো। এটাই হচ্ছে মেন ব্যাপার, ওদের উপযুক্ত শিক্ষা দেবো। এই মেন্টালিটি নিয়ে মানে অসম্ভব এক মানসিকতা নিয়ে ইন্ডিয়ান আর্মি ওটা শুরু করলো। এবার যখন ওটা শুরু করলো তখন ওপর থেকে বিভিন্ন রকম ভাবে গোলাগুলি চলছে, ওরা উঠতে পারছে না। এদিকে এয়ারফোর্সকে বললো, এয়ারফোর্স তখন সাপোর্ট দেওয়া শুরু করলো। এয়ারফোর্স ওই সেল, যে বড় বড় সেল, সেগুলো নিয়ে ওখানে ফেলতে লাগলো। এয়ারফোর্স কি অনেকটা দেরিতে ওখানে রিয়েক্ট করেছিল সেই সময়? আমার কিছু একটা মনে হচ্ছে যে ওই সময় একটু একটা খবর ছিল যে এয়ারফোর্সকে যদি আর একটু আগে ডিপ্লয় করা যেত তাহলে হয়তো আমাদের যে ক্যাজুয়ালিটিস হয়েছে ইন্ডিয়ান আর্মির পদাতিক সেনাবাহিনী বা অন্য যাই হয়েছে ক্যাজুয়ালিটি, সেটা হয়তো একটু কম হতো না। হিসের মতো দেখা গেছে ঠিকই আছে, কিন্তু ওই আমাদের এটা মনে হয়েছে যে আরেকটু আগে হলে ক্যাজুয়ালি। কিন্তু কথা হচ্ছে আরেকটু আগে কেউ তো জানে না যে পাকিস্তান ওখানে ওই রকম ভাবে ঢুকে বসে আছে, এত ডিপ্লয়মেন্ট করেছে। যদি ব্যাপারটা আগেই জানা যেত, পাকিস্তান ওই পরিমাণে লোক নিয়ে, ওই পরিমাণ বিশাল সেনাবাহিনী নিয়ে ওখানে তৈরি হয়ে নিয়ে, আর্টিলারি তোপ নিয়ে বসে আছে, ওইরকম বিশাল সংখ্যক নিয়ে সৈন্যবাহিনী নিয়ে, তাহলে তো এয়ারফোর্স আগেই চলে আসতো। তাহলে ইন্ডিয়ান ভারতের তরফ থেকেও মানে প্রিপারেশনটা অন্যরকম হতো। এক্স্যাক্টলি। দিয়ে তারপরে যখন ওই তোলোলিং অ্যাটাক করতে গিয়ে যখন ইন্ডিয়া, ভারতীয় সেনাবাহিনী দেখলো গ্রেনেডিয়ার্স ওখানে ছিল, গ্রেনেডিয়ার্স যখন দেখলো নানান রকম বাধা বিপত্তি আসছে, তখন ওরা পেছনে খবর দিল যে আমাদের এখানে আর্টিলারি তোপ লাগবে, আর্টিলারি তোপ ছাড়া হবে না। তারপরে আর্টিলারি তোপ এলো, তারপরে বোফোর্স এলো, এই নিয়ে শুরু হলো ফুল ফ্লেজের যুদ্ধ। যে বোফোর্সকে নিয়ে আমরা এত কিছু স্ক্যাম একদম মানে আমার এখন পর্যন্ত যেটা আমি সেই সময় তো সব খবরাখবর নিচ্ছিলাম, এক্স্যাক্টলি, যে এই বোফোর্সের জন্যই আমরা সেই যুদ্ধ জয় করেছিলাম, তাই তো? একদম একমত। তো এরপরে এই বোফোর্স যখন এলো তখন কি হলো, ওই তোলোলিং এর ইয়েটা মানে লড়াইটা শুরু হয়ে গেল ফুল ফ্লেজে। পাকিস্তান ভাবতেই পারেনি যে ভারতীয় এইটুকু মানে এই ভারতের এই সৈন্যদের এই রকম প্রতিকূল অবস্থাতে এইভাবে ব্যাক করবে, করে এইভাবে ওরা পাকিস্তানকে কোণঠাসা করবে এবং তোলোলিং জিতবে। এই তোলোলিং যখন জেতা হলো, তোলোলিং পিক যখন উদ্ধার হলো, তার জন্য অনেক স্যাক্রিফাইস হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রচুর মারা গেছে তোলোলিং মারা গেছে, এবং মানে আহত হওয়ার সংখ্যা তো মানে একদম ইননিউমারেবল। এবং এই ক্যাজুয়ালিটি যেটা মেইন ব্যাপার ছিল সেটা হচ্ছে দুটো ধরনের হয়েছে। একটা ক্যাজুয়ালিটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য, মানে ওইখানে ঠান্ডা, ওইখানে খাবার নেই, এই নেই, ওষুধ নেই, কিছু নেই, অসুস্থ হয়ে ওখানে মারা যাচ্ছে। আরেকটা হচ্ছে যুদ্ধে গুলি খেয়ে। তো এই যে দু ধরনের মারা যাওয়া, এইভাবে মোটামুটি তোলোলিং এর ওপর ভারতীয় সেনাবাহিনী টোটালি অধিকার প্রাপ্ত হয়েছে। আর সৌরভ কালিয়ার তখনও তো সৌরভ কালিয়ার খবর নেই। মানে আমরা তোলোলিং দখল করেছি কিন্তু এখনো সৌরভ কালিয়া নেই। তখন 22 দিন তখনো হয়নি। আর ওই 22 দিন ধরে চলছে ওদের ওপর অত্যাচার, অকথ্য অত্যাচার, যেটা আমি বললাম। এক এক রকমের এক এক দিনের অত্যাচার, খেতে দিত না। তারপরে ইভিন যতটুকু শোনা গেছে যে জল চেয়েছে মুখের সামনে, যেরকম হয় যত রকম শরীরে নাকি কুচিয়ে সিগারেটের দিয়ে দাগ। তারপরে এই লাস্টে ওরা 22 দিনের মাথায় বডি কেটে ওরা টুকরো টুকরো করে ওরা ওই ইয়ের কাছে, আমাদের মানে লাইন অফ কন্ট্রোল এলওসির কাছে, এলওসি ক্রস করে আমাদের যে ইয়ে আছে, বর্ডার আছে, সেই বর্ডারের কাছে এক জায়গায় ফেলে দিয়ে গেছে। জানিয়েছে যে 5 জনের বডি, 6 জনের বডি এখানে রয়েছে। তখন তারা গিয়ে দেখে সৌরভের অবস্থা। ইনফ্যাক্ট সৌরভের বাড়িতে যখন এই বডি যায়, ওর ভাই মানে চিনতে পারিনি, ওর ভাই বডি নিতে যখন খবর দেওয়া হলো, বডি নিয়ে যখন এসেছিল, এই যুদ্ধ চলছে, তার বডি নিতে এসছে খবর দেওয়ার পরে, ওর ভাই চিনতে পারিনি, খালি চোখের ওপরে ভ্রু দেখে চিনতে পেরেছে এটাই আমার ভাই। এরকম একটা পরিস্থিতি, কিরকম একটা নৃশংসতা, মানে পাকিস্তান না কি দেশ আমি তো বুঝে পারছি না। একদম মানে এতটা নোংরামি, এতটা নৃশংসতা,
মানে আমি তো বলবো যে একটা ফেইলড স্টেট, একদম। যাদের না আছে ব্যবসা বাণিজ্য, না হিউম্যান রিসোর্স, একদম, কিছু, একদম। এদের একটাই ধান্দা, মানে উগ্রপন্থীকে তৈরি করো আর ভারতের সাথে যুদ্ধ করো, একদম। আর নৃশংসতা করো, নৃশংস একটা দেশ। তো এই যে ব্যাপারগুলো একের পর এক হয়ে গেছে, তো এইবার কি হচ্ছে, এই যে তোললিং অ্যাটাকের জন্য যে আরো সৈন্যবাহিনী দরকার, আরো গোলাবারুদ দরকার, সেগুলো রাত্রির বেলা, এমন অবস্থা রাত্রির বেলা ট্রাকে করে জিনিস আসছে, সেই ট্রাক কি করে, একদম তোললিং এর পাশেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, সেই ট্রাক কি করেছে, মানে এরকম অবস্থা, ট্রাক লাইট বন্ধ করে, সেই ট্রাক ধীরে ধীরে আসছে, এবার লাইট বন্ধ করে ওই রকম কঠিন পার্বত্য এলাকায়, আর একদিকে খাই, একটু কিছু হলেই কিন্তু গাড়ি একদম কয়েক হাজার ফিট নিচে, একদম। আর তার মধ্যে কি করে হচ্ছে, একটা মানুষ, একটা সৈন্য সেখানে নেবে, মাঝে মাঝে এক একজন করে সৈন্য নেবে, টর্চ দেখিয়ে এবার একটা সৈন্য যদি টর্চ দেখিয়ে এগিয়ে যায়, তাহলে ওটা নজরবন্দি হয় না। হ্যাঁ। ও একবার টর্চ দেখাচ্ছে সোজা, আর ওকে দেখে সেই মানে তুখট ড্রাইভার, আমাদের সেনাবাহিনীর ড্রাইভার, ধীরে ধীরে আওয়াজ কম করে গাড়ির পুরো লাইট টোটালি কাটা, আগের লাইট পেছনের লাইট সব কাটা, যাতে কোনো কিছু বুঝতে না পারে গাড়ি আসছে। ধীরে ধীরে গাড়ি এসছে, সেই তোপ, মানে যত বোফোর্স তোপ সেগুলোকে টেনে নিয়ে আসা হয়েছে, তারপরে আর্টিলারি তোপ নিয়ে আসা হয়েছে, সমস্ত কিছু নিয়ে এসে তোললিং এর ওখানে ডিপ্লয় করে তোললিং জয় হয়েছে। তোললিং যখন জয় হয়েছে, ততক্ষণে এটা তো ইনিশিয়াল পার্টে ছিল, প্রচুর সেনাবাহিনী ততক্ষণে এসে গেছে প্রত্যেকের কাছে। মানে একজনকে যদি বলা হয় যে তুই কি চাস, বলে আমি এলওসি থেকে পাকিস্তানকে সরিয়ে দিয়ে ভারত মাতার রক্ষা চাই। মানে সবার এমন মেন্টালিটি, কাউকে যদি বলা হচ্ছিল, মানে অবাক হয়ে, আমি বাংকারের মধ্যে ছিলাম, আমি সবার মেন্টালিটি দেখছিলাম, আমারও মেন্টালিটি সেরকম হয়ে গেছে, খাবার পাই সেই না পাই কোনো কিছু দরকার নেই, কিন্তু যে করেই হোক ইয়ে করতে হবে। ভারতের তিরঙ্গা পতাকা আমরা ওই বর্ডারে আবার ইনফ্যাক্ট করে উঠবে। ইনফ্যাক্ট এরকম অর্ডার ছিল না, আমার তো সেরকম মনে হচ্ছিল যে রেডিও সেট যেগুলো রয়েছে, যেগুলো ওরা ব্যাকে লোক মারফত নিয়ে এসে আমাদের বাংকারে দিচ্ছে, আমরা সেটা রিপেয়ার করছি, আমার মনে হচ্ছে আমি ওখানে যাই, ওখানে গিয়ে ওখানে বসে রিপেয়ার করি, কিন্তু সেটা তো সম্ভব নয়। প্রথমত একটা সবকিছুর একটা ইয়ে আছে, সিস্টেম আছে, একটা পারমিশন আছে, আমাকে ওখানে যেতে দেবে না, কারণ আমি লড়াকু বাহিনীর মধ্যে নেই, আমি সাপোর্টিং এ রয়েছি। আর সাপোর্টিং এ আপনাদের কাজ তো আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং ওখান থেকে যে সমস্ত জিনিসপত্র আসছে তাড়াতাড়ি আপনাকে সব রেস্টোর করে আবার পাঠাতে হবে যুদ্ধের ময়দানে। এবার এই যে জিনিসগুলো তৈরি করা, তার সোল্ডারিং আয়রন থেকে শুরু করে সমস্ত কিছু সূক্ষ্ম জিনিস, এগুলো তো আমি সঙ্গে ক্যারি করে ওখানে গিয়ে ইলেকট্রিসিটি পাওয়া যাবে না। হ্যাঁ, সেই জেনারেটর যেগুলো আমাদের লাগানো আছে, সেগুলো সব বাংকারের মধ্যে ঢুকিয়ে সেখানে এমন ভাবে রাখা হয়েছে, দপ করে কোনো আওয়াজই হচ্ছে। মানে সবকিছু একটা প্রি প্ল্যান, পাকিস্তানের যেমন ছিল, আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের অসম্ভব সাহস, অসম্ভব কষ্টকে জয় করার মেন্টালিটি, এই ধরনের জিনিস নিয়ে আমরা পুরো আধিপত্য বিস্তার করে ফেলেছিলাম, এবং ধীরে ধীরে মানসিক শক্তির জন্যই কিন্তু আমরা কার্গিল জয় করেছিলাম, একদম অন্য কিছুর জন্য নয়, কারণ আমাদের কাছে কিচ্ছু ছিল না। আমরা 1% একটা স্ট্রেংথ নিয়ে যারা 99% অ্যাডভান্টেজে বসে আছে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে গেছি। একদম। এবং এইভাবে আমরা কি করেছি, মোটামুটি তোললিং যখন আমরা জয় করলাম, তখন আমাদের প্রত্যেকের মনোভাব সাংঘাতিকভাবে বেড়ে গেল, কারণ তার আগে পর্যন্ত আমরা তো ভেবেই নিয়েছি যে আমরা জিততে পারবো না, কিন্তু এটা ভাবা, এটা কিন্তু আমাদের কার্যের মধ্যে নেই, আমাদের কার্যের মধ্যে রয়েছে আমরা জিতবো, কিন্তু সবাই ভেবে রেখেছে ওদের ইয়েতে পারবো কি করে, আমাদের কাছে কিচ্ছু নেই। একটা কেউ বন্দুক নিয়ে লড়াই করছে, আর আমি দুটো হাত দিয়ে লড়াই করছি, আমি কি সেখানে বলতে পারি যে আমি ওকে হারিয়ে দেবো? সে কখনোই নয়। তো ধরে নিন পাকিস্তান বন্দুক নিয়ে করছে, আর আমরা খালি হাত, একটা এক্সাম্পল যদি বলি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করলাম, ওর ওপর ঝাঁপিয়ে ওর থেকে বন্দুক নিয়ে ওকেই মারলাম। তো এই যে জয়টা, তোললিং জয়টা আমাদের পুরো ইন্ডিয়ান আর্মিকে একদম মানে মনোবল এমন মোটিভেট রিচার্জ করে, একদম যে তোরা আয়, এবার আমরা তোদের দেখবো, তোরা কি করবি কর, আমরা কি করবো এবার দেখ। ততক্ষণে আমাদের তোপ বেড়ে গেছে, বোফোর্স এসে গেছে, গোলাগুলি এসে গেছে, যা রিকোয়ারমেন্ট, জুতো ফুতো যা আছে সব চলে এসেছে, মানে ফুল ডিপ্লয়। এবার একদম সম্পূর্ণ যুদ্ধ হবে। এবং এখানে আরেকটা ব্যাপার, যেটা পাইলট গার্ল গুঞ্জন সাক্সেনা, যার নামটা সেই সময় খুব বিখ্যাত হয়েছিল, তো এই গুঞ্জন সাক্সেনা, ইনি কি করেছেন, চপার চালিয়ে ইনি ওই দূর থেকে জিনিস, কারণ
তোললিং এ তো নয় যে রোডের পাশে রয়েছে আর একদম রোডের নয়। পাশ থেকে সব লুকিয়ে লুকিয়ে রয়েছে। সেই রাতের অন্ধকারে চপার চালিয়ে ও কি করেছে, এসে ওখানে সব ডেলিভারি দিয়েছে। তো এইভাবে তারপরে শুধু তাই নয়, ওখান থেকে যখন ডেড বডিগুলো, সেই ডেড বডিগুলো আবার তুলে নিয়ে গিয়ে সেফস্ট্রানে নিয়ে গেছে এই গুঞ্জন এই গুঞ্জন সাকসেস। সাংঘাতিক বিষয়। তো প্রত্যেকেই বলছি না, বাঘিনী এরা হচ্ছে ভারত মাতার বাঘিনী। তো এইভাবে এক একজন, ইনফ্যাক্ট ওখানে নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেলাম। ওখানে এক ছিলেন, দম্পতি ছিলেন, দুজনেই অফিসার। আচ্ছা, হাজবেন্ড মানে যুদ্ধে মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনেই যুদ্ধ করছে দুজনে, এবং ওয়াইফ প্রেগনেন্ট এবং বলছেন কি একদম ওয়াইফ প্রেগনেন্ট এবং হাজবেন্ড ওখানে রয়েছে। উনি সেই অবস্থায় উনি সাপ্লাই করে রয়েছেন, উনি সমস্ত সাপ্লাই দিচ্ছেন, লজিস্টিক যেটাকে বলা হয়। হ্যাঁ, লজিস্টিকের যাবতীয় সরবরাহ, লজিস্টিক তো ব্যাকবোন, যে কোনো একদম ব্যাকবোন, যুদ্ধ হোক আর যে কোনো সমস্ত কোম্পানির কিছু কাজ হোক, উনি ওইভাবে করে গেছেন। তো যখন মাঝে মাঝে ওনার কথাও শুনি, বেশ অবাক লাগে, দেখেওছি সামনে থেকে, যে কি ধরনের একটা মেয়ে। আমরা সাধারণত বলি ভারত মা ঠিক আছে, কিন্তু মেয়েদের আমরা বলি না না, ও বাড়িতে থাকার জন্য যুদ্ধ। আজকের দিনে মেয়েরা যেভাবে এগিয়ে গেছে, আজ কার্গিল যুদ্ধ 25 বছর আগের ঘটনা, সেখানেও এই গুঞ্জন সাক্সেনা বলুন বা লজিস্টিক্সের ওই সাপ্লাইয়ের যে মহিলা, তাদের যে কর্মদক্ষতা বা তাদের যে আত্মত্যাগ কোনো অংশে কম না না, এটা কোনো সময় ভোলার নয়। এরা নিজেদের উৎসর্গ করতে গেছিল সেখানে। তো এরপরে তোললিং এর পরে চলে আসছে কার্গিল, এই কার্গিল বলছি, তোললিং এর পর চলে আসছে টাইগার হিলের ক্ষেত্রে যে বাত্রা, একটা লেফটেন্যান্ট বাত্রা নতুন ট্রেনিং করে গেছে, তাকে ওখানে পাঠিয়েছে। সে ওখানে গিয়ে বলছে, ওকে বলা হতো শেরশাহ, ওকে নাম দিয়েছিল পাকিস্তান শেরশাহ। তো সে বলছে ইয়ে দিল মাঙ্গে মোর, সে বলছে আসুক কি হবে, আমি একটার পর একটা সে পরমবীর চক্র পেয়েছিল। তো দিল মাঙ্গে মোর মানে আসো আরো তোমাদের খাবো। তো ক্যাপ্টেন বাত্রা সাফ করে দেওয়া, একদম ক্যাপ্টেন বাত্রা থেকে শুরু করে ক্যাপ্টেন মনোজ পান্ডে, মানে প্রচুর অফিসার, প্রচুর জওয়ান, যেভাবে তোললিং এর পর টাইগার হিল দখল করলো। টাইগার হিলের পর চোরবাটলা পয়েন্ট, 3টে পয়েন্ট রয়েছে, 5142, 4875, এগুলো লড়াই করে দখল করলো। তখন পাকিস্তান মোটামুটি বুঝে গেল যে না, এর সঙ্গে পেরে ওঠা যাবে না। তারপরে এরপরে চলে গেল তুর্তুকের ওখানেও লড়াই, বিরাট লড়াই। তারপরে খালুয়ারেও ইন্ডিয়া ক্যাপচার করলো। এইভাবে টোটাল 3 মাস, 2.5 মাসের কাছাকাছি, 2.5 থেকে 3.25 মাস, এর মাঝখানে সৌরভ কালিয়ার 22 দিন বাদে ডেড বডি এলো। তো যখন ডেড বডি এলো, তখন সবাই ওই অবস্থা দেখলো, বডির অবস্থা। আর তখন টাইগার হিল শুরু হয়নি, ওই জাস্ট তোললিংটা কমপ্লিট হয়েছে। 13ই জুন তোললিং বিজয় পেয়েছে। তো 13ই জুন পেয়েছে, আর তখন অলরেডি ওই রকম সৌরভ কালিয়ার ডেড বডি এসে গেছে। তো সবাই একদম মানে হয়ে গেছে, প্রতিহিংসা এবং প্রতিশোধের আগুনে পুরো ভারতীয় সেনার সব জল করছে, একদম যে মানে একদম তৈরি, যে যাই হোক না তাই হোক, করো ইয়া মরো, ছাড়া হয় না, ছাড়া পরিষ্কার কথা। তো এইভাবে স্টেপ বাই স্টেপ, তখন কোনো আদেশ উপর থেকে আসবে তার অপেক্ষা কেউ করছিল না। নিজেরাই আদেশ তৈরি করছিল, নিজেরাই লড়াই করছিল, এবং সেটা সাকসেস। সাধারণত কি হয়, আমরা কোনো কিছু লড়াই করতে গেলে আমরা মনে করি একটা কমান্ড, সেই কমান্ডের পরে আমরা যেটা মনে করি প্ল্যানিং, প্রপার প্ল্যানিং। হ্যাঁ, একটা প্রপার প্ল্যানিং না হলে লড়াই সম্ভব হয় না। তো সেই প্রপার প্ল্যানিংটা আমাদের কাছে আসবে, আমরা সেই মতো যুদ্ধ করব। কিন্তু তখন ওই মোমেন্টে যেভাবে ভারতীয় সৈনিক তার মানে যে অফিসারের আন্ডারে রয়েছে, সেই অফিসার তাদের সঙ্গে কনসাল্ট করে যেভাবে লড়াই করেছে, টাইম টু টাইম সব সিস্টেম চেঞ্জ করেছে, এবং যেভাবে মোটিভেশন হয়ে যুদ্ধ করেছে, পাকিস্তান এতটুকু বুঝে উঠতে পারেনি যে এইভাবেও ভারত যুদ্ধ করতে পারে। যে 99% ওরা অনুকূলতা নিয়ে ছিল, যে তৈরি ছিল যে ভারতকে এবার তো হারিয়ে দেব, সেখানে একে একে করে ভারতের পয়েন্ট বাড়তে থাকছে, মানে ভারতের অনুকূলতা বাড়ছে প্রতিকূলতা থেকে, আর ওদের অনুকূলতা থেকে প্রতিকূলতা হচ্ছে। মানে কিরকম ভাবে দেখুন, এটা উপরে উঠছে আর এটা নিচে নামছে, অর্থাৎ পাকিস্তানের অনুকূলতা নিচে নিচে প্রতিকূলতার দিকে যাচ্ছে, আর ভারতের মোটিভেশন, স্বার্থত্যাগ আর প্রচন্ড রকমের একটা প্রতিশোধ পরায়ণতা, যেটা অন্যায়। এটাকেই বোধহয় বলা হয় অধর্মের উপর ধর্মের জয়। একদম, কারণ ভারত কখনো অধর্ম করেনি, কাউকে অন্যায়ভাবে কোনো দেশ দখল করতে যায়নি, না অন্যায়ভাবে কোনো দেশের নাগরিককে মারেনি, কোনো দেশের কোনো সেনাবাহিনীকে এইরকম অত্যাচার করেনি নৃশংসভাবে। তো
অবভিয়াসলি ভারতের যে জয় সেটা ধর্মের জয়। একদম। ইনফ্যাক্ট যখন এয়ারফোর্স যখন আর্মিকে সাপোর্ট দিচ্ছিল তোলোলিং এর সময়, তখন ওরা পারলে, ওরা যেমন পাকিস্তান যেমন এলওসি ক্রস করে 8-9 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে, তাহলে আমরাও পারতাম এয়ারফোর্স গিয়ে ওই এলওসি ক্রস করে ওদের ওখানে গিয়ে আরো কিছু বোমবারি। আমরা চাইলে তো করাচিও চলে যেতে পারতাম, করাচিও ওই চলে সময় যেতে যে পারতাম। পরিস্থিতি ছিল, একদম। যদি ভারতীয় সেনা চাইতো মার্চ একদম। করতে পারতো। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছিল, বেদপ্রকাশ মালিক তখন জেনারেল ছিলেন, জেনারেল বেদপ্রকাশ মালিক, হ্যাঁ। ওনার মাধ্যম দিয়ে সেনা প্রধানকে বলেছিলেন যে এয়ারফোর্স, ওদিকে এয়ারফোর্সের এওয়াই টিপনিস ছিলেন, ওনাকে বলে দিয়েছিলেন যে কোনো কারণে এয়ারফোর্সের কোনো বিমান, কোনো লড়াকু বিমান যেন এলওসি ক্রস করে ওদিকে না যায়। এতে কি হয়েছে, আমাদের একটা পজিটিভিটি এসছে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের একটা ভাবমূর্তি ভালো হয়েছে। ভাবমূর্তি যে পাকিস্তান আমাদের এলওসি ক্রস করে আমাদের এখানে এসছে, আমরা কিন্তু ওদের এলওসি ক্রস করে ওদের ওখানে যাইনি, আমরা কোনো অ্যাগ্রেশন করি করি না, আমরা খালি ওদেরকে ধাক্কা মেরে বাইরে বার করে দিতে, আমাদের এলাকার থেকে বের করে একদম। শুধু এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে মোশাররফ এবং নওয়াজ শরীফ। মোশাররফ ইয়ের কাছে গেছে, নওয়াজ শরীফ চায়নার কাছে গেছে, চায়নার কাছে গিয়ে ওখানে বলছে আমাকে হেল্প করুন, আমাদের এই অবস্থা। ওদিকে মোশাররফ ওদিকে চলে গেছে আমেরিকায়, বিল ক্লিন্টনের জায়গায় কাছে, সেখানে গিয়ে বলছে আমাদের এই এরকম। তো ওভারঅল সমস্ত কিছু দেখে ওরাও তো একটা নেতা, একটা রাষ্ট্রের নেতা, তারাও সমস্ত কিছু দেখে বলছে ভুল তো তোমার ভুল। এখানে তো ইন্ডিয়া যদি কিছু করতো, আর ইন্ডিয়া যদি এলওসি ক্রস করে এগিয়ে আসতো, তাহলে আমরা না একটা বলতাম যে তুমি গেছো কেন, অন্য রাষ্ট্রের একটা টেরিটরি তুমি অকুপাই করতে গেছো কেন। সুতরাং তোমাকে হেল্পের কোনো ব্যাপার নেই, তুমি তোমার ফৌজকে পেছনে নিয়ে যাও। তো এইভাবে ধীরে ধীরে সমস্ত জয়ের পর পাকিস্তান পেছনে হটতে বাধ্য হয়েছে। তত ইয়েতে ক্যাজুয়ালিটিও, প্রচুর পরিমাণে ক্যাজুয়ালিটি পাকিস্তানেরও হয়েছে, কারণ ইন্ডিয়া তো ছাড়ার পাত্র নয়। হ্যাঁ, তো পাকিস্তানের 4 গুণ বেশি হয়েছে, এবং মানে সে ক্যাজুয়ালিটিও মানে ভাবা যায় না যেভাবে ওরা হয়েছে, মারা গেছে। এবার তো আমরা ভিক্টরি পেলাম, আমরা জিতলাম, এত বড় একটা অ্যাগ্রেশনকে আমরা আটকাতে সক্ষম হলাম। মানে স্যালিউট টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান মিলিটারি ফোর্স, যতজন আছে আমাদের ইন্ডিয়ান মিলিটারি ফোর্সের, ছোট থেকে বড় প্রত্যেকটি প্লাটুন, প্রত্যেক ডিভিশনের সবাইকে আজকে আমরা এই 19 টিভি পডকাস্টের চ্যানেল থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ শ্রদ্ধা এবং স্যালিউট। এবং আপনাকেও স্যালিউট, আপনি এই যুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী, আপনি এখানে গেছেন এবং আপনি সেই যুদ্ধ জয়ের একজন সৈনিক। এক্স্যাক্টলি, আপনি জয় করে এসছেন, আপনি সাক্ষাৎ আমাদের স্টুডিওতে এসছেন, অনেক অনেক শ্রদ্ধা আপনাকে। এবং আপনাকে ধন্যবাদ জানানোর কোনো আমাদের ভাষা নেই। ভারত মাতার জন্য আজকে যারা প্রাণ দিয়েছে সেই যুদ্ধে, তাদের প্রতি আমাদের কোনো ভাষা নেই সম্মান জানানোর, শ্রদ্ধা জানানোর। তাদের আমরা পায়ের নখের যোগ্যও নই। তারা ভারত মাকে, তার যে টেরিটরি, তাকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণ হাতে নিয়ে লড়াই করতে গেছিল, এবং তারা জেনেই গেছিল সেই পোস্ট কার্ডে সেই চিঠি লিখে মা বাবা এবং তাদের আত্মীয় স্বজনদের প্রতি যে আমরা যাচ্ছি, যদি আমি ফিরে না আসি তাহলে তোমরা দুঃখ করবে না, কষ্ট নেবে না, মনে করবে তোমার ছেলে বীর দর্পে এই যুদ্ধ লড়াই করে সে দেশের জন্য তার প্রাণ ত্যাগ করেছে। আমার চিঠিটা আমার বাবা মার কাছে আসেনি, কারণ আমি ফিরে এসেছিলাম, কেঁদে ফেলেছিলাম, চোখ দিয়ে প্রচুর জল বেরিয়েছিল যে কত সেনাবাহিনী বন্ধুর ডেড বডি, তার সঙ্গে চিঠি তাদের বাড়িতে যাচ্ছে, আমার সামনে দিয়ে একটার পর একটা বডি এইভাবে সাদা কাপড়ে, সাদা ইয়েতে আমাদের জাতীয় পতাকায় ঢেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওইখানে টোটালি আজকের দিনে ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে, কখনো যদি কারগিলে যাওয়া যায় গিয়ে অবাক হয়ে যাবেন, কি পরিবেশ একখানা, কি অদ্ভুত একটা রোমাঞ্চকর অবস্থা। হ্যাঁ, সেসব জায়গা দেখলে পরে মনে হবে। তো ভীষণ কষ্ট হয়েছিল জীবনের। এই যে জলপাই পোশাক পরবো এবং জলপাই পোশাক পরার যে একটা ইচ্ছে, এবং শুরুটা করেছিলাম সেই রেলকম ঝমাঝম, অর্থাৎ বাবার ঠাকুরদাদা সবাই রেলে ছিল, আমাকে মা এবং বাবা যেতে দিচ্ছিল না, এবং সেই পরিস্থিতিতে আমি যুদ্ধে রয়েছি, বাড়িতে একটা বিরাট তোলপাড়, সেই তোলপাড়ের মধ্যেও আমার চিঠি আসলো না, বাক্স থেকে বের করে সেই চিঠি চিড়ে ফেলা হলো। এবং তারপরে আমি যখন সব কিছু অপারেশন বিজয় ডিক্লেয়ার করা হলো 26শে জুলাই, তো যখন ডিক্লেয়ার করার পরে যখন আমি
ফেরত এলাম, ইউনিটে এসে সব জায়গাতেই একটা বিজয় উল্লাস। সেই সময় কিরকম পরিস্থিতি ছিল, মানে এই যে অসাধারণ বিজয় ঘোষিত মানে হয়েছে, প্রথমত বিজয় ঘোষিত হয়েছে, পাকিস্তান চলে গেছে, আমরা এলওসি আমরা পুনরুদ্ধার করেছি, সমস্ত কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, যথেষ্ট বড় শিক্ষা দেওয়া হয়েছে। তো দু রকমের জিনিস ছিল, একটা দুঃখ আর একটা কষ্ট। প্রত্যেক জিনিসের প্রত্যেকেরই অনুকূল প্রতিকূল বললাম। তো দুঃখটা এটাই, ওই চিঠিপত্র নিয়ে ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে, প্রচুর মারা গেছে। আর আনন্দটা হচ্ছে এটাই যে আমরা কত রকমের প্রতিকূলতা সব কিছুকে ভেদ করে, আমরা জুতো নেই, জামা, আমাদের উইন্টার ড্রেস নেই, আমাদের ক্লাইমেটেশন নেই, আমাদের খাবার নেই, আমাদের লড়াইয়ের গোলাবারুদ নেই, বন্দুক নেই, মানে সবই সীমিত। হ্যাঁ, শুরুটা যেটা তোললিং দিয়ে শুরু হয়েছিল, ধীরে ধীরে আমরা সব পেয়েছি। কিন্তু ওই যে তোললিং বিজয় হয়েছে, তারপরে টাইগার হিল, তারপরে এক এক করে সবকিছু বিজয় করেছি, কি প্রচন্ড এক ধরনের মানসিকতা। কারণ আমি তো লড়াই করিনি, আমি তো সাপোর্ট করেছি। আমি বাংকারের মধ্যে বসে আমি খালি টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার না, সেটাই তো লড়াই, আপনি তো লড়াইয়ের একটা অংশ। কিন্তু লড়াইয়ের একটা অংশ, প্রতি পদক্ষেপে যারা যাচ্ছে তাদেরকে মোটিভেট করা। হ্যাঁ, কই বাদ নেই, রেডিও সেট আমি রিপেয়ার করছি, ঠিক আছে, কিন্তু সেই রেডিও সেটের লোকটাকে আমি শিখিয়ে দিচ্ছি যে দেখ সবকিছুর প্রবলেম আছে, যদি এই ধরনের প্রবলেম আসে তুই করতে পারবি, তুই অ্যাজ এ টেকনিশিয়ান, তোকে এত দূর আসার দরকার নেই। তো এইভাবে শিখিয়ে দিচ্ছি যাতে মোটামুটি কোনো রকম সমস্যা আসলে ও যেন ওইখানেই রিপেয়ার করে খবরটা দিতে পারে যে আমাদের এই অবস্থা রয়েছে, কারণ সবকিছুই কমিউনিকেশনের মাধ্যমে। তো এইভাবে সব কিছু আলটিমেট একটা মানে পরিপূর্ণ জয় যেটাকে বলে, সেটা যখন আমরা পেয়েছি তার স্বাদ অসাধারণ। কারণ 1947-এ আমি জন্মাইনি, 1961 যে ওয়ার সেটাও আমি দেখিনি। সুতরাং এইরকম একটা ওয়ার, এর আগের ওয়ারগুলো যেটা আমি আগেই বলেছিলাম, এর আগের ওয়ারগুলো ছিল মুখোমুখি যুদ্ধ, অর্থাৎ প্লেন এরিয়াতে। এই প্রথম কার্গিল যুদ্ধ যেটা ওপর আর একদম নিচ, হ্যাঁ, আর প্রতিকূল অনুকূলের মধ্যে লড়াই পাকিস্তান ভারতের সঙ্গে, লড়াই অনুকূল আর প্রতিকূলের সঙ্গে। তো এইভাবে লড়াই করে ভারতীয় সেনাবাহিনী যে ছাপ তৈরি করেছে, যেটা শুধু সেনাবাহিনী নয়, বিমান বাহিনী এবং নৌবাহিনী যে ছাপ তৈরি করেছে, তা এক কথায় অনস্বীকার্য। আর আমার এই জীবনে কার্গিল যুদ্ধে থাকা এবং কার্গিল যুদ্ধে বিজয় লাভ করা, আমি এই জলপাই পোশাকে আমি নিজেকে ধন্য মনে করেছি আমার বাবা মাকেও, যারা আমাকে জন্ম দিয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিসই আমি লাস্টে আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে ভারত। আমরা সব কিছু শেষে এসে যেখানে দাঁড়াই সেটা হচ্ছে ভারত। আমরা ভারতবাসী এবং আমরা ভারত মায়ের এক একজন সুসন্তান এবং রক্ষক। যখন সময়ে দরকার হবে নিজের মাকে বাঁচানোর জন্য প্রাণ দিতেও আমরা পিছু পা হই না। তখন আমরা ভুলে যাই আমরা কোন ভাষার, কোন ধর্মের, কোন জাতির, কোথা থেকে এসেছি, সব ভুলে যাই। তখন শুধু আমাদের একটাই পরিচয় হয়, আর সেই পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী। আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশের 1 ইঞ্চি মাটি আমাদের কোনো শত্রু দেশের কাছে আমরা না করব আত্মসমর্পণ, না দেব 1 ইঞ্চি জমি ছেড়ে। সেই জন্য যদি প্রাণও দিতে হয় দেব। আজকের এই পডকাস্ট থেকে যাওয়ার আগে আমি নিজেও একটা অন্য জায়গায় চলে গেছি, এবং সেই যে স্মৃতির রোমন্থন আমি প্রান্তিক দার সাথে করছিলাম, আমার মনে হচ্ছিল আমি বোধহয় যুদ্ধক্ষেত্রে আছি। আমার মনে হচ্ছিল আমি যুদ্ধটা দেখতে পাচ্ছি, আমার হাতেও বোধহয় একটা রাইফেল আছে, আমিও হয়তো বর্ডার দখল নেওয়ার জন্য পাকিস্তানিদের দিকে দৌড়চ্ছি। যে নৃশংসতা সৌরভ কালিয়ার সাথে হয়েছে, সেই রকম নৃশংসতা কিন্তু ভারত কোনোদিন কোনো তার শত্রু দেশের কারুর সাথে করেনি। আমরাও তো 1971-এর বিজয় দেখেছি। আমরা ইস্ট পাকিস্তানকে মুক্ত করে বাংলাদেশ গঠন করেছিলাম, এবং সেখানে 90,000 পাকিস্তানি আর্মিকে আমরা নীল ডাউন করিয়েছিলাম, কিন্তু তাদের সাথে তো আমরা অত্যাচার করিনি। আমরা তো তাদের সাথে অনেক কিছু করতে পারতাম যদি চাইতাম। এটাই একটা সভ্য আর একটা বর্বর দেশের মধ্যে একটা মাঝখানের সীমারেখা। আমরা সভ্য থাকবো, কিন্তু চোখ তুলে তাকিও না ভারত মাতার দিকে। ভারত মায়ের সন্তানরা তোমার বুক চিরে কলিজা নিয়ে চলে আসবে, সাবধান থেকো। আজকে এই পডকাস্ট থেকে যাওয়ার আগে আবার নমন করব, প্রণাম করব, শ্রদ্ধা জানাবো সেই সমস্ত বীর শহীদ, বীর মাতার বীর সন্তানদের, ভারত মায়ের বীর সন্তানদের, যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, জখম হয়েছে, যারা আর যুদ্ধের ময়দানে যেতে পারেনি,
চাকরিতে ফিরে যেতে পারেনি, কারোর একটা হাত চলে গেছে, কারোর পা চলে গেছে, তাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম। বীর মায়েদের প্রণাম, যারা এই সমস্ত বীর সন্তানদের জন্ম দিয়েছে। যুগে যুগে সব সময় বারবার ভারত যখন ক্ষতিগ্রস্ত হয়েছে বহিঃশত্রুর দ্বারা, এই ভারত মায়ের বীর মাতারা তাদের বীর সন্তানদের জন্ম দিয়েছে তাকে রক্ষা করার জন্য। প্রান্তিকদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই স্মৃতির রোমন্থন করানোর জন্য। একদম। 19 টিভি পডকাস্ট চ্যানেলে বসে আমরা চাইবো আবার আপনি আসুন, একদম। আবার আমরা এটা নিয়ে এই রোমাঞ্চকর সেই কাহিনী এবং সেই দুঃখ কষ্ট এবং শেষের সেই বিজয়ের সেই পতাকা নিয়ে আবার আমরা আরেকটা স্মৃতির মধ্যে আমরা আরেক কাহিনীর দিকে একদম। পা বাড়াবো। একদম। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।